স্যার আবার আবার আগামীকাল ক্লাস 9টায় যদি নিতেন আর কি, তাহলে ভালো হতো ওই ক্লাসটা। সেম ক্লাস। হুম। এমনিতে মোটামুটি বুঝতেছি, বাট এটা আবার রিপিট করলে ভালো হতো, এটা যেহেতু এটা শোনেন, সাবজেক্টটা একটু কঠিন আমি আছে। আমি যতটুকু বুঝাই দিচ্ছি না, এটা আপনারা একটু দেখলেই বুঝবেন, হ্যাঁ। এটা এত কঠিন না আসলে। বোঝা যাচ্ছে না? হুম। আচ্ছা, খেয়াল করেন, না বুঝলে কোশ্চেন করেন, ঠিক আছে? ফিশিং মানে এগুলো হচ্ছে সাইবার অ্যাটাক। কি কি, কোন কোন টাইপের, বা কিভাবে সাইবার ক্রিমিনালরা সাইবার অ্যাটাক গুলো সংগঠিত করে, ঠিক আছে, সেই প্রকারভেদগুলো আমরা দেখতেছি আর কি। প্রথমে হচ্ছে ফিশিং। ফিশিংটা কি? ফিশিং এর বাংলা অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া, ধোঁকা, প্রতারিত করা, এরকম। ফিশিংটা হচ্ছে ধরেন এরকম যে সাইবার ক্রিমিনালরা কি করে, একটা অরিজিনাল অ্যাপস এর মতো হুবহু দেখতে সেম, ধরেন আমি যদি বলি বিকাশ অ্যাপস এর মতো, তারা ওইরকম বিকাশের যে ইন্টারফেস আছে ওইরকম ইন্টারফেস দিয়ে একটা অ্যাপস তৈরি করবে, ঠিক আছে? তৈরি করে এটা একদম হুবহু দেখতে বিকাশের মতো হবে। তৈরি করলে ইউজাররা যখন বুঝতে পারবে না, তখন হচ্ছে তারা ভাববে যে এটা বিকাশ অ্যাপ। তো তখন সে এখানে লগ ইন করার চেষ্টা করবে তার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। কিন্তু এটা কি আসলেই বিকাশ অ্যাপ? নো। তখন হচ্ছে ইউজাররা যখন এখানে ইনপুট দিবে, ডেটা দিবে, তখন তাদের এই যে ভ্যালিড ইনপুটগুলা হ্যাকাররা নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাকাররা তখন হচ্ছে কি পেয়ে গেল, তার ক্রেডেনশিয়াল পেয়ে গেল, তখন তার বিকাশ হ্যাকার অ্যাপসে হ্যাকাররা ঢুকে এখানে ট্রানজেকশন করে নিতে পারে। মানে কাইন্ড অফ এরকম আর কি। বুঝছেন না ব্যাপারটা? ধরেন ইসের কি বলে, ফেসবুকের একটা মাঝখান দিয়ে ফেসবুকের একটা কেলেঙ্কারি হয়েছিল, আপনারা শুনছিলেন কি না? ওরা মামলা করছিল। এটা হচ্ছে মানে ফেসবুকটা এক্স্যাক্টলি দেখতে যেরকম, এরকম হুবহু ফেসবুকের মতো একটা অ্যাপস ছিল। এটার নাম ছিল হচ্ছে m.ফেসবুক, ঠিক আছে? আপনারা কেউ ইউজ করছেন কিনা m.ফেসবুক যেটা ছিল আর কি। এখন এই ফেসবুক আর m.ফেসবুক দুইটা কিন্তু সেম না, কিন্তু ইউজাররা কিন্তু এটা বুঝতে পারে নাই। ইউজাররা বুঝছে এটাই ফেসবুক, ঠিক আছে? ফেসবুক ভেবে তারা এটা ইউজ করছে, কিন্তু এটা অরিজিনালি মানে দেখতে ফেসবুকের মতো, ফেসবুকে যে যে কাজ করা যায় ওখানেও সে সে কাজ করা যায়, কাজ করা যায়, কিন্তু আলটিমেটলি এটা তো অরিজিনাল ফেসবুক না। তো ফিশিংটা হচ্ছে এরকম যে কোনো ওয়েবসাইটের আদলে একদম হুবহু অরিজিনাল ওয়েবসাইটের মতো দেখতে একটা ইন্টারফেস বা ওয়েবসাইট তৈরি করে হ্যাকাররা। তৈরি করলে ইউজাররা হচ্ছে এখানে কি হয়, ভুল করে। ইউজাররা মনে করে এটাই হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। তখন তারা সেখানে লগ ইন করার চেষ্টা করে। লগ ইন করলে সেখানে তারা তাদের ইনফরমেশন ইনপুট দেয়। ইনপুট দিলে এই ইনফরমেশনগুলো তখন হ্যাকাররা পেয়ে যায়, এবং এই ইনফরমেশনগুলো ব্যবহার করে হ্যাকাররা তখন কোনো ক্ষতি সাধন করতে পারে, তথ্য চুরি করতে পারে। ফিশিং বুঝছেন? জি স্যার, বুঝছি। কি বুঝছেন একটু বলেন তো। স্যার, ফিশিং হচ্ছে মানে এক ধরনের ধোঁকা দেওয়ার মতো। আম, বিভিন্ন রিয়েল ওয়েবসাইটের মতো করে কোনো ওয়েবসাইট বানানো হয়, মানে হ্যাকাররা বানায়। তারপরে কেউ যদি ওই ওয়েবসাইট গুলোতে নিজের তথ্য দিয়ে লগ ইন করার চেষ্টা করে, তো ওই তথ্যগুলা হ্যাক হয়ে যায়। হ্যাঁ, ওই তথ্যগুলো তখন হ্যাকাররা পেয়ে যায়, এবং এই তথ্য ব্যবহার করে হ্যাকাররা তখন কি করতে পারে, ওই ইউজারের ক্ষতি সাধন করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ফিশিং। এখানে হচ্ছে ফিশিংটা আবার হচ্ছে, ফিশিংটার কয়েকটা টাইপ আছে। এক ফিশিং এর মধ্যে একটা আছে ভিশিং। ভিশিংটা কি? ভিশিংটা হচ্ছে, আমি একটু বলে দিই, এখানে লিখি নাই আমি, আপনার বইয়ে পাবেন আর কি। মানে ফিশিং এর একটা টাইপস হচ্ছে ভিশিং। ভিশিংটা হচ্ছে ভয়েস ফিশিং। মানে অনেক সময় দেখবেন আপনারা এরকম কিছু ফেস করছেন কিনা, যে মোবাইলে কল দেয়, ভয়েস কল দেয়, কল দিয়ে বলে যে আমি বিকাশের অফিস থেকে বলতেছি, আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে একটু ঝামেলা হয়েছে, আমি একটা ওটিপি পাঠাচ্ছি, ওটিপিটা আমাকে দেন।
ঠিক আছে, এখন আপনি যদি ওদের কথা মতো ওটিপি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিকাশের টাকা ওরা কি করতে পারে, নিয়ে নিতে পারে। এরকম সমস্যা কেউ ফেস করছেন? জি স্যার, এরকম কল আসছিল, তবে ওটিপি কখনো দিই নাই। আমি কিন্তু এই ফাঁদে পড়ছিলাম একবার, বুঝছেন? ইন্টারমিডিয়েটে থাকতে আমার বিকাশের টাকাই নিয়ে নিয়েছিল। মানে ওই যে উপবৃত্তি টাকা আসছিল, এখন উপবৃত্তি টাকা আসলে রমজান মাসে আমার ওই, তখন হচ্ছে কলেজ থেকে একটা করে সিম দিছিল আলাদা করে। এখন ওই সিম হচ্ছে তখন তো আমার আইডি কার্ড ছিল না, আম্মুর নামে রেজিস্ট্রেশন করছি। করার পরে ওই রেজিস্ট্রেশনে কি একটা ঝামেলা হয়েছিল, পরে অফিস পর্যন্ত, মানে ওই অপারেটরের অফিসেও, কাস্টমার সার্ভিসেও যেতে হয়েছিল। এখন এই ঝামেলা যেহেতু হয়েছে, যখন ফোন দিছে দিয়ে বলছে যে আপনার অ্যাকাউন্টে এই সমস্যা, ওটিপি যাবে, ওটিপিটা দেন, অফিস থেকে বলতেছে, তখন কিন্তু আমি সহজে ট্রাস্ট করে ফেলছি, মানে যেহেতু সমস্যা ছিল। হ্যাঁ, তখন ভাবছি যে হ্যাঁ তাহলে সমস্যা মনে হতে পারে, আর আমরা যেহেতু অফিসেও গেছিলাম তাহলে অফিস থেকে কল দিতে পারে। আমি ওটিপি দিছি, আমার সব টাকা নিয়ে নিছে। তাহলে এই যে ফিশিংটা, এখানে কিন্তু সে আমাকে প্রতারিত করলো। কিভাবে প্রতারিত করলো? ভয়েস কলের মাধ্যমে। তো ভয়েস কলের মাধ্যমে যে ফিশিংটা হয় এটাকে আমরা বলি হচ্ছে ফিশিং। ঠিক আছে, এরপর পাসওয়ার্ড অ্যাটাক। পাসওয়ার্ড অ্যাটাক যেটা আর কি, মানে হচ্ছে এখানে যেটা করা হয়, ধরেন আমরা মোবাইলে যে পাসওয়ার্ড দিই না, ইউজ করি না, এখন অন্যরা যদি এরকম করে যে সে যতগুলো পসিবল কম্বিনেশন আছে, মানে সে গেস করে যে আমি কি কি পাসওয়ার্ড দিতে পারি, তখন সে প্রত্যেকটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে। মানে প্রথমে ধরেন আমি হচ্ছে একজনের মোবাইলে মোবাইলে ঢুকতে চাই, এখন আমি তার পাসওয়ার্ড জানি না, তখন আমি কি করব, আমি হচ্ছে চিন্তা করব সে কি কি টাইপের পাসওয়ার্ড দিতে পারে। ঠিক আছে, চিন্তা করার পরে আমি ওই ওই টাইপের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করব যে কোনটা দিয়ে খুলে। সো অ্যাটাকাররাও কি করে, এটাকে আমরা বলি হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক বলে এটাকে। হ্যাঁ, পাসওয়ার্ড গেচিং, ব্রুট ফোর্স অ্যাটাক। অ্যাটাকাররা হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করে, যে সফটওয়্যারটা হচ্ছে এরকম অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে। ঠিক আছে, তারা প্রথমে অ্যানালাইসিস করে অবশ্য যে ইউজার বেসিসে, ধরেন ইউজার কিন্তু পাসওয়ার্ড ভ্যারি করে। কেমন? ধরেন হচ্ছে আমরা হচ্ছে একটু পড়ালেখা শিখছি, সো আমরা যে টাইপের পাসওয়ার্ড ইউজ করব, যারা পড়ালেখা শিখে নেয় তারা কিন্তু এই টাইপের পাসওয়ার্ড ইউজ করবে না। তো এরা কি করে, প্রথমে ইউজার টাইপ সিলেক্ট করে যে আমি কোন টাইপের ইউজার, আমি কোন তখন হচ্ছে তারা ওই সফটওয়্যার ব্যবহার করে অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে যে আমি কি কি টাইপের পাসওয়ার্ড দিতে পারি। হ্যাঁ, অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে প্রত্যেকটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করে। ঠিক আছে, এটাকে বলে ব্রুট ফোর্স অ্যাটাক, মানে সবগুলো পসিবল কম্বিনেশন অফ পাসওয়ার্ড দিয়ে তারা ট্রাই করে। বুঝছেন না ব্যাপারটা? জি স্যার। এরপরে আসেন ডস আর ডিডস। এই ডস এর ফুল মিনিং হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস। ঠিক আছে, আর ডিডস হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস। ডসটা কি? ডসটা হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস। ড্যানিয়েল, ডিনাই, ডিনাই থেকে হচ্ছে ড্যানিয়েল। হ্যাঁ, ডিনাই মানে হচ্ছে কি, বন্ধ করে দেওয়া, শেষ করে দেওয়া। এই ড্যানিয়েল অফ সার্ভিস মানে কোনো সার্ভিসকে বন্ধ করে দেওয়া, অফ করে দেওয়া। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে এরকম যে আমরা যে আহ, ধরেন আমাদের কলেজের, আপনাদের কলেজে একটা ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইট গুলোতে লোড ব্যালেন্সার থাকে। লোড ব্যালেন্সারটা কেমন? যে আমাদের কলেজের ওয়েবসাইটটাতে ধরেন 500 ইউজার একসাথে লগ ইন করতে পারবে বা ব্রাউজ করতে পারবে। ঠিক আছে, মানে নোয়াখালী গভর্নমেন্ট কলেজের যে ওয়েবসাইটটা আছে, এই কলেজের ওয়েবসাইটে 500 ইউজার একসাথে ইউজ করতে পারবে, ব্রাউজ করতে পারবে। এখন এখানে যদি 1000 ইউজার একসাথে ব্রাউজ করার চেষ্টা করে তাহলে কি হবে বলেন তো? তখন হচ্ছে ওই ব্রাউজারটা কি করবে, সার্ভার বিজি দেখাবে। এরকম সমস্যা হয় না, আপনারা কখনো দেখছেন রেজাল্ট দেখার সময়, যারা এসএসসি জি যখন স্যার। রেজাল্ট দেয় তখন হচ্ছে যখন সবাই একসাথে ট্রাই করে তখন সার্ভার বিজি দেখায়। ঠিক আছে, বা ফর্ম ফিল আপের সময় এই ধরনের ঘটনা ঘটে যে সবাই একসাথে যখন ট্রাই করে তখন সার্ভার বিজি দেখায়। কেন বিজি দেখায়? কারণ হচ্ছে এটা, ধরেন একটা ওয়েবসাইটে লোড ব্যালেন্স করতে পারে হচ্ছে 500 জনের, 500 জন একসাথে ব্রাউজ করতে পারবে।
এরকম লোড ব্যালেন্সার দেওয়া আছে, কিন্তু 1000 ইউজার যদি একসাথে ওইটা ওখানে ব্রাউজ করার ট্রাই করে, তখন এটা কি হয়, সার্ভার বিজি দেখায়, সিস্টেমটা ফল করে। ঠিক আছে, তো অ্যাটাকাররা কি করে, অ্যাটাকাররা হচ্ছে কৃত্রিম উপায়ে সফটওয়্যার ব্যবহার করে কৃত্রিম রিকোয়েস্ট তৈরি করে। ঠিক আছে, কৃত্রিম রিকোয়েস্ট তৈরি করে এই রিকোয়েস্টের ফ্লো হচ্ছে ওয়েবসাইটে সেন্ড করে। তাহলে তখন কি হয়, তখন হচ্ছে ওই ওয়েবসাইটটা বিজি দেখায়। ঠিক আছে, হ্যাকাররা কি করতেছে, কৃত্রিম রিকোয়েস্ট তৈরি করতেছে। ঠিক আছে, কৃত্রিম রিকোয়েস্ট তৈরি করে ওই ওয়েবসাইটটাকে বিজি রাখতেছে। ঠিক আছে, ধরেন একটা ওয়েবসাইটের হচ্ছে 500 লোড ব্যালেন্সার দেওয়া আছে, এখন হচ্ছে অ্যাটাকাররা হচ্ছে একটা সফটওয়্যার ব্যবহার করে কয়েক হাজার রিকোয়েস্ট তৈরি করে ওই রিকোয়েস্টের ফ্লো এই ওয়েবসাইটে ফ্লো করছে। তাহলে ওয়েবসাইটটা কি হবে, সাধারণভাবে বিজি থাকবে। তাহলে যারা রিয়েল ইউজার আছে, অথেন্টিক ইউজার আছে, তারা কি ওই সিস্টেমে তখন প্রবেশ করতে পারবে, ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবে? পারবে না না। স্যার। ঠিক আছে, এটা হচ্ছে ডস অ্যাটাক। হ্যাঁ, ড্যানিয়েল অফ সার্ভিস, যে অ্যাটাকাররা কৃত্রিম রিকোয়েস্ট তৈরি করে সাইটটাকে বিজি রাখে, ফলে অথেন্টিক ইউজার যারা আছে তখন তারা ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না, সার্ভিসটা নিতে পারে না। এটা হচ্ছে ডস। ডিডসটা কি তাহলে? ডিডসটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস। মানে দেখেন, আমি যদি বড় কোনো ওয়েবসাইট বিজি রাখতে চাই, ধরেন ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকের কতজন ইউজার আছে, ধরেন কয়েক বিলিয়ন, 3 বিলিয়ন, ধরলাম 3 বিলিয়ন ইউজার আছে। তার মানে ফেসবুকের লোড ব্যালেন্স ক্ষমতা অনেক বেশি। এখন এই এরকম লোড ব্যালেন্স ক্ষমতার একটা ওয়েবসাইটকে আমি যদি বিজি রাখতে চাই, তাহলে আমাকে এরকম অনেক বেশি রিকোয়েস্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তো ডসের ক্ষেত্রে কি করা হয়, ডসের ক্ষেত্রে একটা মেশিন, সিঙ্গেল মেশিন ব্যবহার করে রিকোয়েস্ট তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে অল্প পরিমাণ রিকোয়েস্ট তৈরি করতে পারি আমি। সিঙ্গেল মেশিন ব্যবহার করে যখন রিকোয়েস্ট তৈরি করব, তখন কি অনেক বেশি রিকোয়েস্ট তৈরি করতে পারবো, না অল্প পরিমাণ রিকোয়েস্ট তৈরি করতে পারবো? অল্প পরিমাণ রিকোয়েস্ট তৈরি করতে পারবো। তাহলে আমি যদি অনেক বেশি রিকোয়েস্ট তৈরি করতে চাই, তাহলে আমার অনেকগুলো মেশিন লাগবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস, যে আমি অনেকগুলো মেশিন ব্যবহার করে অনেক বেশি রিকোয়েস্ট তৈরি করব, রিকোয়েস্ট তৈরি করে বড় ধরনের সিস্টেম বা বড় সফটওয়্যার বা ওয়েবসাইট যেগুলো আছে এগুলোকে বিজি রাখবো। ঠিক আছে, তখন এটাকে বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস। সো ডসের ক্ষেত্রে কি করতেছি, ডসের ক্ষেত্রে একটা সিঙ্গেল মেশিন ব্যবহার করতেছি, আর যখন ডিডস হচ্ছে তখন আমার অনেক বেশি রিকোয়েস্টের প্রয়োজন হচ্ছে, তখন আমি মাল্টিপল হচ্ছে মেশিন ইউজ করতেছি। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস। ঠিক আছে, তারপরে দেখেন, এই ডস ডিডস বুঝছেন তো? জি স্যার। বাকিরা কই, বাকিরা কি আর পুরোপুরি বুঝি নাই স্যার। কি বুঝেন নাই, কোথায় বুঝেন নাই বলেন, কি বুঝছেন আপনার যতটুকু বুঝছেন অতটুকু বলেন। স্যার আবার রিপিট করুন স্যার একটু। মানে ধরেন একটা ওয়েবসাইটের একটা লিমিট থাকে, যে এতজন ইউজার এটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এতজন ইউজার একটা ওয়েবসাইট এট এ টাইম এতজন ইউজার ব্যবহার করতে পারবে। এখন যদি এখানে আহ, যে এক্সাম্পলটা বললাম, ধরেন আমাদের নোয়াখালী কলেজের যে ওয়েবসাইটটা সেটা 500 জন ইউজার একসাথে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, মানে 500 রিকোয়েস্ট সে একসাথে হ্যান্ডেল করতে পারে। এখন এখানে যদি আমি 1000 রিকোয়েস্ট একসাথে পাঠাই, তাহলে এই সিস্টেমটা কি হবে, ফল করবে, সার্ভার ডাউন করবে, বিজি থাকবে। এতটুকু বুঝছেন? জি স্যার, এটা বুঝছি এবার। তাহলে এখন সব কি বলে, অ্যাটাকাররা কি করে, অ্যাটাকাররা কৃত্রিম উপায়ে রিকোয়েস্ট তৈরি করে। ঠিক আছে, কৃত্রিম উপায়ে রিকোয়েস্ট তৈরি করে একটা সিস্টেমকে বিজি রাখে। তাহলে বিজি রাখলে কি হইলো, অথেন্টিক ইউজার যারা আছে তারা কি সিস্টেমটা তখন ব্যবহার করতে পারবে? না স্যার। এটাই হচ্ছে ডস অ্যাটাক, যে অ্যাটাকাররা কৃত্রিম উপায়ে রিকোয়েস্ট তৈরি করে কোনো ওয়েবসাইটকে বিজি দেখায়, ফলে অথেন্টিক ইউজার যারা আছে তখন তারা হচ্ছে সিস্টেমটা ব্যবহার করতে পারে না। এখন ধরেন আমি একটা সিস্টেম, একটা ওয়েবসাইট অনেক বড়, ঠিক আছে, অনেকগুলো রিকোয়েস্ট একসাথে হ্যান্ডেল করতে পারে। তাহলে এই সিস্টেমটাকে আমি যদি বিজি রাখতে চাই, তাহলে আমাকেও অনেক বেশি রিকোয়েস্ট তৈরি করতে হবে। তখন আমি একটা মেশিন ব্যবহার না করে মাল্টিপল মেশিন ব্যবহার করে অনেক বেশি রিকোয়েস্ট তৈরি করতেছি, তৈরি করে ওই সিস্টেমটা বিজি রাখার চেষ্টা করতেছি। তখন এটা হয়ে যাচ্ছে ডিডস। ডসের ক্ষেত্রে একটা সিঙ্গেল মেশিন তৈরি করে, মানে সিঙ্গেল মেশিন ইউজ করে রিকোয়েস্ট তৈরি করতেছি,
আর ডিডোসের ক্ষেত্রে কি করতেছি, মাল্টিপল মেশিন ইউজ করে অনেক বেশি রিকোয়েস্ট তৈরি করতেছি। ঠিক আছে, বোঝা গেছে? এখন আসেন ম্যান, এই যে MITM অ্যাটাক, যেটা আর কি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। হ্যাঁ, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হচ্ছে, ধরেন আমরা যখন তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই না, ধরেন আমি একটা মেসেজ হচ্ছে কাকে, আশরাফুলকে পাঠাইলাম। হ্যাঁ, না এখানে কি আর কে কে আছে দেখি। ও, ফারিয়া আছে, ইসরাত আছে, নওশিন আছে। এ নওশিন কি আছেন আপনি? জি স্যার। আচ্ছা, ধরেন আমি একটা মেসেজ হচ্ছে নওশিনকে পাঠাইতে চাই। ঠিক আছে, তাহলে নওশিন আর আমি তো এক জায়গায় না। নওশিনের বাসা ধরেন আমার বাসা থেকে 30 কিলোমিটার দূরে। তাহলে আমি একটা মেসেজ নওশিনকে পাঠাচ্ছি। এখন মাঝখান থেকে যখন মেসেজটা যাচ্ছে, তখন মাঝখান থেকে যদি কেউ এই মেসেজটা চুরি করে নেয়, নিতে পারে কিনা, তখন এটাকে বলা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। মানে সে মাঝখান থেকে তথ্যটা চুরি করতেছে। ঠিক আছে, তাহলে তথ্য যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তখন মাঝখান থেকে যদি কেউ তথ্য চুরি করে, তখন এটাকে বলতেছি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ক্লিয়ার? তারপরে দেখেন আছে এসকিউএল ইনজেকশন। এখানে দেখেন কয়েকটা একটু বলি। এসকিউএল ইনজেকশন কি? এসকিউএল ইনজেকশন হচ্ছে ওয়েবসাইটের ওয়েবসাইটের তথ্যগুলো কোথায় থাকে বলেন তো? এই যে ধরেন ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকে তো বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা দেখতে পাই না, বা আমরা রাখি না। আমাদের প্রোফাইল পিকচার থাকে, আমরা পোস্ট করি, ভিডিও আপলোড করি, দিয়ে দিই। তাহলে ফেসবুকের যে ইনফরমেশনগুলো কোথায় থাকে আলটিমেটলি, বা ওয়েবসাইটের ইনফরমেশনগুলো কোত্থেকে আসে, কোথায় থাকে? যেখানে থাকে এটাকে আমরা বলি সার্ভার। এটাকে কি বলি? ওয়েব সার্ভার। পড়ছিলেন না ইন্টারমিডিয়েটে, মনে আছে? ওয়েব সার্ভার, ওয়েবসাইট, ওয়েব পেজ। পড়ছিলেন? মনে নাই নাকি? জি স্যার। আচ্ছা দেখে সহজভাবে বলি, কঠিন কিছু না আর কি। মানে ওয়েবসাইটে তো আলটিমেটলি আমরা কিছু তথ্য দেখতে পাই নাকি? এই ওয়েবসাইটের তথ্যগুলা যেখানে সংরক্ষণ করা থাকে, হ্যাঁ, যেখানে স্টোর করা থাকে বা সংরক্ষণ করা থাকে, ওই জায়গাটাকে বলতেছি হচ্ছে ওয়েব সার্ভার। ঠিক আছে, এখন এই ওয়েব সার্ভার আর ওয়েবসাইট, এই দুইটা জায়গার মধ্যে কমিউনিকেশন হয় না। ধরেন আমরা ওয়েবসাইট যখন ব্যবহার করতেছি, তখন ওয়েবসাইটের ডেটাগুলো কোত্থেকে আসতেছে? সার্ভারের থেকে আসতেছে। তাহলে এই সার্ভার এবং ওয়েবসাইট, এই দুইটার মধ্যে কমিউনিকেশনটা করার জন্য, কমিউনিকেট করার জন্য এই এসকিউএল লাগে। হ্যাঁ, এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বা আরেকটু যদি বলি, যে আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করি, তখন এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রাম করে একটা সফটওয়্যার তৈরি করা হয়। তো আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, তখনও এখানে কি করতে হয়? প্রোগ্রামিং করতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সব ওয়েবসাইটটা তৈরি করতে হয়। এখন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সার্ভার, আর একটা হচ্ছে ইউআই, মানে ইউজার ইন্টারফেস, যেটা আমরা ব্যবহার করতেছি যেখান থেকে, আরেকটা যেখানে ডেটা থাকতেছে। দুইটা জিনিস। তাহলে এই দুই জায়গার মধ্যে কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, এটাকে বলা হচ্ছে এসকিউএল, স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এসকিউএল ইনজেকশনে কি করা হয়? এসকিউএল ইনজেকশনে হচ্ছে মানে কিছু ক্ষতিকর এসকিউএল এখানে ইনজেক্ট করা হয়। ঠিক আছে, মানে আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি, এখানে তো কিছু এসকিউএল আছে,
সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য একটা এখানে এসকিউএল আমি লিখে রাখছি। তো হ্যাকাররা কি করে, এখানে কিছু ক্ষতিকর কোড বা এসকিউএল এখানে ইনজেক্ট করে। ইনজেক্ট করলে কি হবে, তখন আমার ওয়েবসাইটে কি হবে, পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বা আগের মতো সঠিকভাবে কাজ করবে না, সঠিকভাবে সার্ভারের সাথে কমিউনিকেট করবে না। ঠিক আছে, এটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। ঠিক আছে, আমি যদি একটু সহজ করে বলি যে ওয়েবসাইট এবং সার্ভার এই দুইটার মধ্যে কমিউনিকেশন হতে হয়, বা ওয়েবসাইটের তথ্যগুলো সার্ভার থেকে আসে, তাহলে সার্ভারের সাথে ওয়েবসাইটের নিয়মিত কি হয়, কমিউনিকেশন হয়। এখন এই কমিউনিকেশন করার জন্য আমরা কি ব্যবহার করি, এসকিউএল ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক এসকিউএল। হ্যাঁ, এখন এই স্বাভাবিক এসকিউএলটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে এই ওয়েবসাইট এবং সার্ভার দুইটার মধ্যে যে কমিউনিকেশনটা, এই স্বাভাবিক কমিউনিকেশনটা হবে না। তো হ্যাকাররা এক্স্যাক্টলি এই কাজটা করে, তারা ক্ষতিকর কিছু এসকিউএল এখানে ইনজেক্ট করলে যদি আমার অরিজিনাল এসকিউএলটা চেঞ্জ হয়ে যায়, তখন ওয়েবসাইট এবং সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা এটা হ্যাম্পার করে, বা স্বাভাবিক কমিউনিকেশনটা হয় না। এটাকে বলতেছি এসকিউএল ইনজেকশন। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এখানে যেটা বলছে এক্সএসএস অ্যাটাক। হ্যাঁ, এটা হচ্ছে ম্যালিসিয়াস জাভাস্ক্রিপ্ট ইনজেক্টেড। এটা একটা জটিল ব্যাপার আর কি। আচ্ছা, এটা আপনাদের লাগবে না, আপনাদেরকে বুঝাইতে গেলে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আমি নেক্সট পরে কখনো বলবো আর কি। তারপর হচ্ছে জিরো ডে অ্যাটাক। এটা দেখেন কি, জিরো ডে অ্যাটাক হচ্ছে ধরেন আপনি হচ্ছে একটা আননোন সফটওয়্যার করলেন, ডাউনলোড করলেন, আপনার সিস্টেমে ইনস্টল করলেন। ঠিক আছে, তখন কি করবে, তখন হচ্ছে এটা হচ্ছে আপনার সিস্টেম থেকে কিছু আপনার সিস্টেমে যে দুর্বল পয়েন্টগুলো আছে, এই দুর্বল পয়েন্টগুলো হচ্ছে খুঁজে বের করবে। ঠিক আছে, দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করে এখানে আপনার বুঝে ওঠার আগেই, মানে যে আপনি হচ্ছে একটা ক্ষতিকর সফটওয়্যার যে সিস্টেম ইনস্টল করছেন, আপনি এটা কোনোভাবে বুঝতে পারবেন না, বা আপনি বুঝে ওঠার আগেই সে আপনার সিস্টেমের যে দুর্বল জায়গাগুলো আছে, এই দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে এখানে সে ক্ষতি সাধন করবে। এটা হচ্ছে জিরো ডে অ্যাটাক। হ্যাঁ, জিরো ডে মানে একটা দিনও না, কম সময়ের মধ্যে আপনার বুঝার আগেই আপনার সিস্টেমের ক্ষতি করে ফেলবে। ঠিক আছে, এই টাইপের অ্যাটাককে বলা হচ্ছে জিরো ডে অ্যাটাক। তারপরে কি আছে, এপিআইটা আপনাদের লাগবে না, দরকার নাই। ইনসাইডার থ্রেডটাও দরকার নাই, এটা আপাতত দরকার নাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ছিল হচ্ছে আমরা আগে যেটা দেখছিলাম আর কি, এই যে ফিশিং, দেখলাম না, ফিশিং, ভিশিং, তারপর হচ্ছে এখানে আরো কি আছে, আপনারা একটু বইটা একটু খুলে দেখেন তো। হ্যাঁ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এই অ্যাটাক গুলো আছে আর কি। এই যে ফিশিংটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে আর কি। তারপর হচ্ছে ভিশিং এর কথা বলছিলাম, ভিশিংটাও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। তারপরে হচ্ছে এই যে ডস, ডিডস, এগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, মানে এই টাইপের অ্যাটাক গুলোকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর কি। মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনার ডেটা চুরি করা হচ্ছে। ঠিক আছে, এখন আসেন এই যে সাইবার থ্রেট গুলা, আমরা এত সময় যে সাইবার থ্রেট গুলা দেখলাম, এগুলা আলটিমেটলি আপনার কি কি ক্ষতি সাধন করতে পারে। ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনার পার্সোনাল ডেটা চুরি করতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার ফিনান্সিয়াল ক্ষতি করতে পারে। ঠিক আছে, টাকা ধরেন আপনার ব্যাংকিং ট্রানজেকশন করে আপনার টাকা উঠাই নিল, এটা করতে পারে। তারপর হচ্ছে ডেটা ডিস্ট্রাকশন করতে পারে, মানে আপনার কোনো ডেটা নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, তারপর সিস্টেম শাটডাউন, মানে আপনার পুরো সিস্টেমটাকেই নষ্ট করে দিতে পারে, কম্পিউটারটাই কি করতে পারে, নষ্ট করে ড্যামেজ করে দিতে পারে। তারপর হচ্ছে প্রাইভেসি ভায়োলেশন। হ্যাঁ, মানে আপনার কম্পিউটার সিস্টেমের যে প্রাইভেসি সিস্টেম আছে, এই প্রাইভেসি সিস্টেমটাকে সে আহ, কি করতে পারে, দুর্বল করে দিতে পারে, যাতে করে পরবর্তীতে আনঅথরাইজড ইউজাররা বা সাইবার ক্রিমিনালরা আপনার সিস্টেমে সহজে প্রবেশ করতে পারে। মানে আপনার যে প্রাইভেসি সিকিউরিটি সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে সে
দুর্বল করে দিবে বা নষ্ট করে দিবে, ফলে আনঅথরাইজড ইউজাররা আপনার সিস্টেমে প্রবেশ করে আপনার ক্ষতি সাধন করতে পারে। তারপর হচ্ছে রেপুটেশনাল ড্যামেজ, মানে হচ্ছে এখানে বড় ধরনের আহ, কি বলে ড্যামেজ হচ্ছে করতে পারে। যেমন হচ্ছে ধরেন আপনার হচ্ছে একটা বিজনেস আছে, হ্যাঁ, বা আপনার একটা কাপড়ের দোকান আছে। এটা হচ্ছে এই কাপড়গুলো আপনি অনলাইনে সেল করেন। তাহলে অনলাইনে কিসের মাধ্যমে সেল করেন? একটা ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন। এখন এই পুরো ওয়েবসাইটটাকেই যদি ড্যামেজ করে দেওয়া হয় তাহলে আপনার কি হবে? আপনার পুরো বিজনেসটাই বন্ধ হয়ে যাবে না? তাহলে আপনার অনেক বড় ধরনের কি হইলো, ক্ষতি হইলো না? ঠিক আছে। বা এরকমও হইতে পারে যে ধরেন আপনার সিস্টেমে কিছু আমাদের সিস্টেমে হয় না, আমাদের মোবাইলে বা আমাদের ল্যাপটপে কিছু পার্সোনাল ইনফরমেশন থাকে না, ব্যক্তিগত ইনফরমেশন থাকে না, পার্সোনাল পিকচার থাকতে পারে বা পার্সোনাল কিছু ডেটা থাকতে পারে, মেসেজ থাকতে পারে। কোনো সাইবার ক্রিমিনাল যদি আমার সিস্টেমে অ্যাটাক করে, প্রবেশ করে, যদি আমার এই পার্সোনাল মেসেজগুলো নিয়ে সে যদি সোশ্যাল মিডিয়ায় ছড়ায় দেয় তাহলে কি হবে? আমার এখানে রেপুটেশন হ্যাম্পার হবে না? বা আমার কিছু পার্সোনাল ছবি নিয়ে এসে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল, তাহলে কি হবে? আমার এখানে রেপুটেশন হ্যাম্পার হবে না? তো এটাকে বলা হচ্ছে রেপুটেশনাল ড্যামেজ। হ্যাঁ, এটা করতে পারে। তারপর হচ্ছে লং টার্ম সিকিউরিটি রিস্ক। হ্যাঁ, মানে এখানে আমার সিস্টেমের যে সিকিউরিটি সিস্টেম আছে এই সিস্টেমটাকে সে এমনভাবে ভেঙে দিল যাতে করে আমার এই সিস্টেমটা পরবর্তী ইউজের জন্য আহ, দুর্বল হয়ে গেল আর কি। মানে আমার সিস্টেমের পার্মানেন্টলি আমার সিস্টেমের যে সিকিউরিটি সিস্টেম আছে এটাকে দুর্বল করে দিতে পারে। ঠিক আছে। তাহলে সাইবার ক্রিমিনালরা বা সাইবার থ্রেট হচ্ছে আমাদের এই টাইপের ক্ষতিগুলো করতে পারে। এখন আসেন, এখানে একটা দেওয়া হয়েছে, কার্ভ দেওয়া হয়েছে, যে কার্ভটা দেখাচ্ছে যে কোনটা বেশি ক্ষতিকর, তুলনামূলক কোনটা বেশি ক্ষতিকর। সব থেকে বেশি ক্ষতিকর হচ্ছে র্যানসমওয়্যার। ঠিক আছে। র্যানসমওয়্যার বলতে র্যানসমওয়্যার কি কাজ করে? র্যানসমওয়্যার হচ্ছে আপনার সিস্টেমে ঢুকে আপনার সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ ডেটা এনক্রিপ্ট করে ফেলে, এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে যে আপনাকে এত টাকা দিতে হবে তাহলে আপনি ডেটাটা ফিরে পাবেন, আদারওয়াইজ আপনি ডেটাটা ফিরে পাবেন না। তারপর ছিল হচ্ছে ট্রোজান। ট্রোজান কি? ট্রোজান হচ্ছে ওই যে বাইরে থেকে খুব সুন্দর দেখাবে, মুভির গল্প যেটা বললাম, বাইরে থেকে দেখে বুঝবেন যে এটা একটা ইউজফুল সফটওয়্যার বা ভালো কিছু, কিন্তু যখন ভালো ভেবে এটা ইউজ করতে যাবেন তখন এটা আপনাকে ক্ষতি করবে। তারপর হচ্ছে ওয়ার্ম। ওয়ার্মটা কি ছিল? ওয়ার্ম হচ্ছে কৃমি, মনে আছে? যে নিজে নিজে সিস্টেমে প্রবেশ করতে পারে এবং এটা রেপ্লিকেট তৈরি করতে পারে, তৈরি করে সিস্টেমে ক্ষতি করতে পারে। তারপর হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যারটা কি? স্পাইওয়্যারটা হচ্ছে আপনার সিস্টেম থেকে ডেটা চুরি করতে পারে। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অন্য সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় আপনার সিস্টেমে ঢুকে, মানে অন্য সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় আপনার সিস্টেমে ঢুকে আপনার সিস্টেমের ক্ষতি সাধন করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যারটা কি ছিল? অ্যাডওয়্যার সম্পর্কে কি বলছি বলেন তো? অ্যাডওয়্যারটা হচ্ছে, দেখেন, অ্যাডওয়্যারটা হচ্ছে আপনার সিস্টেমে কিছু আননেসেসারি নোটিফিকেশন শো করে বা আননেসেসারি কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেয়, দিয়ে আপনাকে বিরক্ত করে। ঠিক আছে। মানে ধরেন কিছু দেখবেন যে অনেক সময় আমাদের মোবাইলে আননেসেসারি অ্যাডভার্টাইজমেন্ট আসে বা আননেসেসারি নোটিফিকেশন আসে। আসার পর এটা আমরা কি হয়, বিরক্তি হয় না? আমাদের টাইম নষ্ট করে। তো এটাকে বলতেছে অ্যাডওয়্যার। হ্যাঁ, এটা একটা সাইবার থ্রেট। এখন দেখেন হাউ টু স্টে প্রোটেক্টেড, মানে এই যে সাইবার থ্রেট গুলো এত সময় ধরে দেখলাম, এগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারি বা আমাদের কম্পিউটারগুলোকে কিভাবে সেভ করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে সাইবার থ্রেট থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, প্রথমে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। স্ট্রং পাসওয়ার্ডের ফরম্যাট কি বলেন তো আপনারা? কেউ বলতে পারবেন? সর্বনিম্ন কত ক্যারেক্টার হইতে হবে আর কোন ফরম্যাটে পাসওয়ার্ড লিখতে হবে? মিনিমাম হচ্ছে, স্যার 5 থেকে। হ্যাঁ বলেন। হ্যালো। কি স্যার,
বলতেছি এই মিনিমাম 5-6 ক্যারেক্টার নাকি স্যার? মিনিমাম 8 আচ্ছা আচ্ছা ক্যারেক্টার, ঠিক আছে? আচ্ছা বুঝছি। মিনিমাম 8 ক্যারেক্টার ইউজ করবেন এবং এখানে ক্যাপিটাল লেটার থাকতে হবে, মানে আপার কেস যেটা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম স্মল লেটার, নাম্বার, সংখ্যা। বিশেষ ক্যারেক্টার। তাহলে আপার লেটার, হ্যাঁ আপার কেস, তারপর হচ্ছে লোয়ার কেস, মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার, এগুলোর সমন্বয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। স্যার এটাকে আজকে স্যার আর এতটুকু শেষ করে দেন স্যার, অনেক হয়ে গেছে, কারণ এগুলো স্যার মাথায় থাকবে না আবার এই তো পুরোটা শেষ যদি শেষ, একদিন। আরেকটা স্লাইড আছে অনলি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ডের ফরম্যাট। তাহলে আমরা প্রথমে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে এনেবল 2FA। এই 2FA হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করি না, যেমন ফেসবুকে লগ ইন করার সময় প্রথমে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলে আবার নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপি দিলে তখন হচ্ছে আমি কি করতে পারবো, লগ ইন করতে পারবো। তাহলে দেখেন দুইটা ফ্যাক্টরে আমার অথেন্টিকেশনটা হচ্ছে, একটা হচ্ছে পাসওয়ার্ড, প্রথমে পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপর আবার নাম্বারে ওটিপি যাচ্ছে, ওটিপি দিতে হচ্ছে, ঠিক আছে? এটাকে বলতেছে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে অ্যান্টিভাইরাস এন্ড অ্যান্টি ম্যালওয়্যার ইউজ করতে পারি, ঠিক আছে? সব ভাইরাস থেকে সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইউজ করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে ফোর্থ নাম্বার হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলোতে নিয়মিত আপডেট করতে হবে। হ্যাঁ, কারণ প্রতিনিয়ত সফটওয়্যারগুলো আপডেট হয়। আপডেট করলে কি হয়, মানে একটা সিস্টেম যদি আপনি অনেক দিন ধরে ইউজ করেন, তাহলে ওই সিস্টেমের কোথায় কোথায় ভালনারেবিলিটি আছে, কোথায় কোথায় দুর্বলতা আছে, এগুলো কিন্তু হ্যাকাররা জেনে যায়, ঠিক আছে? এবং ওটা সহজেই হ্যাক করে ফেলতে পারে। কিন্তু আপনি যদি নিয়মিত আপডেট করেন, চেঞ্জ করেন, হ্যাঁ, তাহলে নিয়মিত যখন চেঞ্জ করবেন তখন কিন্তু হ্যাকাররা সহজে এটা বুঝতে পারবে না, আপনার সিস্টেমের দুর্বলতাগুলো ধরতে পারবে না। তারপর হচ্ছে অ্যাভয়েড সাসপিসিয়াস লিঙ্কস। হ্যাঁ, মানে আননোন যে লিঙ্কগুলো আসে, বিভিন্ন টাইপের লিঙ্ক আমরা পাই না, এই আননোন যে লিঙ্কগুলো আছে বা অপ্রয়োজনীয় যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কে কখনো প্রবেশ করা যাবে না। লিঙ্কে মানে অপরিচিত কোনো লিঙ্কে প্রবেশ করলে দেখবেন যে আপনার সিস্টেমে কোনো ভাইরাস ইনস্টল হয়ে গেছে বা কোনো ম্যালওয়্যার আপনার স্যার সিস্টেমে চলে গেছে। কিছুদিন আগে ফেসবুকে হচ্ছে একটা অ্যাড দেখছিলাম স্যার, ওই যে কার্ড দিচ্ছে না স্যার বর্তমানে তারেক রহমান, হুম হুম তো একটা কার্ডের মধ্যে দেখলাম যে এইভাবে এইভাবে করলে টাকা পাবো। এরপর আমি হচ্ছে ক্রোমে স্যার লিঙ্কটাতে ঢুকে আমি হচ্ছে আমার ফেসবুক আইডি মাইডি এগুলো দিচ্ছিলাম, তারপরে আবার দেখলাম যে মানে এটা স্ক্রিনশট মেরে জিমেলে দিচ্ছি, স্যার বলতেছে কয় এটা হচ্ছে আপনার মানে তথ্যগুলো হ্যাক করার জন্য নিচ্ছে। হ্যাঁ এরপর আবার তাড়াতাড়ি কাটে দিছি স্যার। হ্যাঁ, তাহলে অপ্রয়োজনীয় লিঙ্ক অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে একটা সিকিউরিটি স্টেপ। হ্যাঁ, তারপরে আমরা কি করতে পারি, নেটওয়ার্ক প্রোটেকশনের জন্য ফায়ারওয়াল এবং ভিপিএন ইউজ করতে পারি, এটা আমি অলরেডি বলছি। তারপর হচ্ছে রেগুলার ডাটা ব্যাকআপ, রেগুলার ডাটা ব্যাকআপ আর কি, ঠিক আছে? মানে আমরা যদি আমাদের প্রতিনিয়ত ডেটাগুলো ব্যাকআপ রাখি, তাহলে আমাদের ডেটা যদি কেউ চুরি করে নেয়, ঠিক আছে, তাহলে সে আমার ক্ষতি করতে পারবে না, আমার কাছে যদি ব্যাকআপ থাকে। তারপর হচ্ছে সেফ ব্রাউজিং। সেফ ব্রাউজিং এর ক্ষেত্রে হচ্ছে কিছুটা ওই যে অ্যাভয়েড সাসপিসিয়াস লিঙ্কস এর মতো আর কি। মানে ব্রাউজিং করার সময় আমাদেরকে খুব সচেতন হইতে হবে, চিনতে হবে যেমন হচ্ছে ফিশিং এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিকাশ অ্যাপস এর কথা যদি বলি, যে বিকাশ অ্যাপস, অরিজিনাল বিকাশ অ্যাপসটা কিরকম ওটা আমাকে জানতে হবে। যদি কোনো কারণে মনে হয় যে এটা বিকাশ অ্যাপস না, অরিজিনাল বিকাশ অ্যাপস না, তাহলে ওইখানে আমার ঢোকা যাবে না, ঠিক আছে? তো ওয়েবসাইটের ক্ষেত্রেও এরকম, যে আননোন কোনো ওয়েবসাইটে ব্রাউজ করা যাবে না, করতে গেলে আমি ধরেন ধরা খাইতে পারি, ঠিক আছে? বা ম্যালিসিয়াস কোনো অ্যাটাকের শিকার হইতে পারি। ইউজার অ্যাওয়ারনেস, সচেতনতা। হ্যাঁ, মানে আমরা যখন কোনো ফাইল ইউজ করব, কোনো সফটওয়্যার ইউজ করব, তখন আমাদেরকে সচেতন হইতে হবে। সিকিউরিটি পলিসি ইউজ করতে হবে। তাহলে এই কাজগুলো আমরা হচ্ছে করতে পারি সাইবার সিকিউরিটির জন্য আর কি, সাইবার থ্রেট থেকে বাঁচার জন্য। তাহলে দেখেন এখানে কি টেকওয়েস, মানে মেইন কি জিনিসগুলো আমাদের দরকার সেগুলো এখানে একটু আলাদা করে বলা আছে। প্রথমে ছিল হচ্ছে সিআই ট্রায়াড, মানে সাইবার সিকিউরিটির যে গোলটা, এই গোলটাকে আমরা বলি সিআইএ ট্রায়াড, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি, আমরা